আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেবে না বিএনপি সরকার। বিএনপি এটা অলরেডি ডিসাইড করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে না, আপনার এই সিদ্ধান্ত ঠিক আছে। ইন্টারেস্টিং একটি খবর আপনাদেরকে আজকে শোনাবো। খবরটি শোনার পরে আপনারা হয় খুশিতে নাচবেন অথবা ফিদা হয়ে যাবেন। বর্তমান সরকার জামাত ইসলামের হাতে একটি ললিপপ ধরিয়ে দিচ্ছে। এখন কি ললিপপ ধরিয়ে দিচ্ছে, কেন ললিপপ ধরিয়ে দিচ্ছে এবং জামাত ইসলাম এই ললিপপ গ্রহণ করবে কিনা। আসামি তো ভাই কলকাতার জেলে, তাহলে বাংলাদেশে বিচার হবে কিভাবে? নিশ্চয়ই বিচার হবে। এই আসামিকে দিয়ে দিবে। হ্যাঁ, ওরা অপেক্ষা করতেছিল নির্বাচিত সরকার আসলেই এই আসামিকে দিয়ে দিবে। এই আসামিকে তুইলা দিয়া বাংলাদেশের হাতে, বাংলাদেশের সাথে হাত মিলাবে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর নিশ্চয়ই জেনেছেন। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ 2 জন ভারতে গ্রেপ্তার হয়েছে। এইমাত্র খবর হচ্ছে বাংলাদেশে হস্তান্তর প্রক্রিয়া শুরু, প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র বলছে। স্বাগতম প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ। আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেবে না বিএনপি সরকার। বিএনপি এটা অলরেডি ডিসাইড করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে না, আপনার এই সিদ্ধান্ত ঠিক আছে। বরং আওয়ামী লীগের সিদ্ধান্ত দেওয়া আপনাদের জন্যই বুমেরাং হবে, পুরো জাতির জন্য ক্ষতিকর হবে। আওয়ামী লীগের উপর দমন পীড়ন, মিথ্যা মামলা এটা বিএনপি করেছে, এটা আমরা চাই না। কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার চেষ্টা, অফিস খুলতে দেওয়ার চেষ্টা এবং সুনির্দিষ্ট অপরাধীদের জামিন দেয়া, এই কাজ করা যাবে না। তো এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি এই কাজ আর করবে না। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হচ্ছে, আর কোনো সুযোগ দিবে না। যতটুকু দিয়েছে ততটুকু দেওয়া ঠিক হয় না, এটা এখন মনে করছে। এক্ষেত্রে আমি বলবো যে জামাত এনসিপির চাপ সফল। জামাত এনসিপি জোরালোভাবে শুরু থেকেই আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার বিরুদ্ধে সোচ্চার ছিল এবং উদ্বেগ প্রকাশ করে আসছিল, যার ফলে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করেছে। আর চাপের ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সরকার এখন নড়ে চড়ে বসেছে। হ্যাঁ, আওয়ামী লীগ ধরছে তো ধরছেই। আপনারা জানেন যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ধরেছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ধরছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। ভারতে গ্রেপ্তার হয়েছে। এখন ভারতে ধরেছে, এটা বিএনপি সরকারের ক্রেডিট আছে। বিএনপি সরকারের ক্রেডিট ছাড়া, তাদের চাপ ছাড়া ভারতে ওসমান হাদির খুনিদের ধরার কথা নয়। একদম স্পষ্ট, ক্লিয়ার কথা। তো দর্শক, এই জায়গায় ভারতে আওয়ামী লীগের লোকজনকে ধরছে, যে মামলায় হোক না কেন ধরছে। দেশের ভিতরে প্রচুর আওয়ামী লীগ গ্রেপ্তার হচ্ছে। 7 মার্চের ভাষণ বাজানোর অভিযোগে গ্রেপ্তার করছে, ঘর থেকে ধরছে, যারা অফিস খুলছে তাদেরকে খুঁজে খুঁজে এখন ধরা হচ্ছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্য দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী, এখান থেকে স্পষ্ট। সন্ত্রাস বিরোধী আইনে যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, এর মানে ইউনূসের আমলে অনেক কিছুই মানে না। যেমন স্থানীয় সরকার নির্বাচন প্রতীকী হবে না নির্দলীয় হবে, এটা অনেক কিছুই মানে না। কিন্তু এটা নতুনভাবে সিদ্ধান্ত নিতে চায়। আর অনেক কিছুই মানে না। আপনারা দেখছেন জুলাই সনদে যে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার, তাও মানছে না। তো এই জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধের যে আইন, এটা মানছে। এটাকেও তো বলতে পারে যে এটা আমরা পুনর্বিবেচনা করবো না, এটা খুব সুন্দরভাবে মানছে। এটা মানতে বাধ্য, জামাত এনসিপির চাপ, এটা বিরোধী দলের চাপ। তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তারা বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে থাকে, তবে তাদের কর্মসূচি দৃশ্যমান কিছু দেখা যায় না। 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, ভবিষ্যতও নেবে। তাহলে কি দ্বারা যে আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই যে অফিস খুলছেন অথবা এই 7 মার্চ ভাষণ বাজানোর চেষ্টা, 16 ডিসেম্বর পালন করার চেষ্টা করেন আর 26 মার্চ পালন করার চেষ্টা করেন। 26 মার্চ কঠিন ডলা খাবে আওয়ামী লীগ, বিএনপি সরকার ডলবে, বিএনপির পুলিশ ডলবে। 26 মার্চ কি ইন্টারেস্টিং একটি খবর আপনাদেরকে আজকে শোনাবো। খবরটি শোনার পরে আপনারা হয় খুশিতে নাচবেন অথবা ফিদা হয়ে যাবেন। বর্তমান সরকার জামাত ইসলামের হাতে একটি ললিপপ ধরিয়ে দিচ্ছে। এখন কি ললিপপ ধরিয়ে দিচ্ছে, কেন ললিপপ ধরিয়ে দিচ্ছে এবং জামাত ইসলাম এই ললিপপ গ্রহণ করবে কিনা, সেই বিষয়টি আমি আপনাদেরকে শোনাবো। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে সম্পর্কে 2-1টা কথা বলে নেওয়া দরকার। আপনারা জানেন গতকাল এবং আজ এই 2 দিন মিলে
বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন, এটা বসুন্ধরা গ্রুপের পত্রিকা। বসুন্ধরা গ্রুপের যে মালিক, আপনারা তাকে সবাই চেনেন। তিনি শেখ হাসিনার আমলে ব্যবসায়ীদের একটা প্রতিনিধি সম্মেলনে শেখ হাসিনার উপস্থিতিতে সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি শেখ হাসিনাকে আজীবনের জন্য ক্ষমতায় রেখে দেবার জন্য তার মনটা উসখুস করে, উশিবিশি করে, এরকম আর কি আনচান করে। সেই ব্যক্তির প্রতিষ্ঠানের মুখপাত্র কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন সেখানে 2 দিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূসকে সম্বোধন করতে গিয়ে বারবার অবৈধ ইউনূস সরকার, অবৈধ সরকার এই বলে তারা নিউজ প্রকাশ করেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। অনেক নিউজ এরকম আছে, 2-1টা আমি দিয়ে দিচ্ছি। এখন প্রফেসর ইউনূসকে অবৈধ সরকার বললে কার কি লাভ, এটা একটু বোঝা দরকার না? এটা একটু বোঝা দরকার। চিন্তা করুন তো, প্রফেসর ইউনূসের সরকার যদি অবৈধ হয়, তার মানে বৈধ কে? শেখ হাসিনা। তারা এটি ইনিয়ে বিনিয়ে এইটা বলার চেষ্টা করছে এবং এই ধৃষ্টতা তারা দেখাচ্ছে যে শেখ হাসিনা এখনো স্টিল নাও, নির্বাচন হবার পরেও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এখন যদি কেউ শেখ হাসিনাকে এখনো পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করে, তাহলে তার কাছে অবশ্যই তার দৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকার যে 18 মাস দায়িত্ব পালন করলো তিনি অবৈধ। ছাত্র জনতা যে শেখ হাসিনাকে এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করেছে ওটাও অবৈধ। এরপরে এই অবৈধ সরকারের আমলে ইউনূস সরকার যা যা করেছে সবকিছু অবৈধ হয়ে যায়। তাহলে ইউনূস সরকার অনেক কাজ করেছে, তার ভিতরে মোটা দাগে কি করেছে? সংবিধান সংস্কার কমিশন গঠন করার জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, ওটা অবৈধ। তারপরে গণভোট করেছে, ওটা অবৈধ। সবচেয়ে বড় অবৈধ হচ্ছে একটা নির্বাচন তারা করেছে, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করেছে। তাহলে এই নির্বাচন কি বৈধ? কোনো মতো অবস্থায় না। এই নির্বাচন অবৈধ, সরকার যা করবে সব অবৈধ। তাহলে তারা আজ ইউনূস সরকারকে অবৈধ বলে অভিহিত করেছে, 2 দিন পরে সুযোগ খুঁজছে। এরা এত বড় সুযোগ সন্ধানী, সুযোগ খুঁজছে, সুযোগ পেলেই এই বর্তমান বিএনপি সরকারকে অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবৈধ ঘোষণা করে দেবে, লিখে ফেলবে। লিখে রাখেন আপনারা, এটা সুযোগ পেলেই করবে। পরিবেশ যদি বিন্দু পরিমাণ অনুকূলে আসে তারা এটা লিখে ফেলবে। এখন বিএনপির ভাইরা, আপনারা কি এই জিনিসটা চিন্তা করতে পারছেন? কোন জায়গায় তারা হাত দিয়েছে এবং কি পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে? তারা শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবার ফিরিয়ে আনার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এর অন্যতম কারণ হচ্ছে এই পত্রিকাগুলো, এর ফান্ডিংটা কোথা থেকে আসে? এদের ফান্ডিং এর অন্য একটা উৎস আছে, সেইখান থেকে ফান্ডিংটা হয়ে থাকে এবং সেখান থেকে যে ডক্ট্রিনটা দেওয়া হয় ওই অনুযায়ী তারা হেডিংটা করে, শিরোনামটা করে। এবং মজার ব্যাপার হচ্ছে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন এইগুলো নিউজ করে, হেডিং করে কোথা থেকে জানেন? আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে যে হেডিংটা করা হয় ওইখান থেকে কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দেয়। এটাও দেখাই দিচ্ছি আমি। তাহলে বিএনপির জন্য কত বড় বিপদ সামনে অপেক্ষা করছে আপনারা কি বুঝতে পারছেন? এই পত্রিকাগুলোর জন্য আমরা বিএনপির মহাসচিবকে কত মায়া কান্না করতে দেখেছি, কত মায়া কান্না তারা করেছে। আর এই যে যারা আজ ইউনূসকে অবৈধ বলছে, এদের আর বলার কিছু নাই, শুধু মোটা দাগে একটা কথাই বলবো, এরা তো পা চাটা। এই চাটার দলগুলো ইউনূস সরকারের আমলে যে কি স্বাধীনতা ভোগ করেছে, যদি মানুষ হতো তাহলে এটি তারা স্বীকার করত। আমরা সংবাদপত্রের এবং মত প্রকাশের স্বাধীনতা বলতে যতটুকু বুঝেছি, এই ইউনূস সরকারের এই 18 মাসেই কিন্তু বুঝেছি। অথচ তারা এইভাবে ফোনা তুলে আছে। যাই হোক, এখন বিএনপি কি করবে বিএনপির ব্যাপার, বিএনপি এটাকে কিভাবে ডিল করবে সেটা তারা করুক। এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে আরেকজন উপদেষ্টা রেজওয়ানা হাসান, তাকে নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, ইনি নতুন করে আরেকটা বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি বলেছেন আমার উপরে যদি মব হয় তাহলে এর জন্য জামাত শিবির দায়ী থাকবে। তার মানে বুঝতে পারছেন, এখানেও কিন্তু আর একটা চাল, একটা চক্রান্ত তিনি রেখে গেলেন, একটা ষড়যন্ত্র তিনি রেখে গেলেন, যে তাকে অন্য কেউ কিছু করলেও জামাত শিবিরকে, এদের জন্মটাই হয়েছে জামাত শিবিরকে বিরোধিতা করার জন্য, জামাত শিবিরকে বিপদে ফেলানোর জন্য, জামাত শিবিরকে ক্ষতি করার জন্য। এদের চিন্তা চেতনা, ধ্যান জ্ঞান, এমনকি ঘুমের ভিতরে এরা জামাত শিবিরকে ক্ষতি করার চেষ্টায় রত থাকে। যার কারণে আরেকটা পথ কিন্তু করে গেল। আসামি তো ভাই কলকাতার জেলে, তাহলে বাংলাদেশে বিচার হবে কিভাবে? নিশ্চয়ই বিচার হবে। এই আসামিকে দিয়ে দিবে। হ্যাঁ,
ওরা অপেক্ষা করতেছিল নির্বাচিত সরকার আসলেই এই আসামিকে দিয়ে দিবে, এই আসামিকে তুইলা দিয়া বাংলাদেশের হাতে, বাংলাদেশের সাথে হাত মিলাবে। এই যে গত 18 মাসে যেটুকু ক্ষতি হয়েছে না, সেই ক্ষতি পূরণ করার জন্য প্রথম যে কাজটা করবে, এই ফয়সাল আর আলমগীরকে বাংলাদেশের আইনের হাতে তুইলা দিবে। আর ওরা ধইরা নেন, যেটা বলবো সেটা সত্যি মনে করবেন না, ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, এরা অনেক আগেই ধরা পড়ছে। কিন্তু এই ধরা পড়াটা পুরাটাই ভাই সাজানো নাটক, হ্যাঁ সাজানো নাটক। অনেক আগে থেকেই ধরা পড়ছে, এখন প্রকাশ করলো, কারণ ওরা অপেক্ষা করতেছিল নির্বাচিত সরকার আসুক, ওই নির্বাচিত সরকারের হাতে তুইলা দিয়া বাংলাদেশের সাথে বন্ধুত্বটা গাঢ় করবে। গত 18 মাসে যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি পূরণ করার জন্য প্রথম পদক্ষেপ বলতে পারেন এই হাদির, এই আসামিদেরকে আমাদের হাতে বুঝাই দিলে আমরা কি সত্যি সত্যি খুশি হব না? নিশ্চয়ই আমরা খুশি হব। আর নির্বাচিত সরকার বিএনপি যা কিছু করুক না কেন ভাই, এই বিচারটা যদি কইরা ফেলায়, ওরা কিন্তু প্রশংসায় ভাইসা যাবে। অতীতের অনেক কিছু আমরা ভুইলা যাব, এটা নিয়েই আলোচনা করব। আমার মনে হয় এদিকেই এগোচ্ছে, হ্যাঁ এদিকেই এগোচ্ছে। এই হাদির বিচার দিয়াই বিএনপি দেখবেন প্রশংসায় ভাইসা যাবে, এটা আপনারা নোট করে রাখতে পারেন। কিন্তু এখন আসি, হাদি যেখানে নির্বাচন করতে চাইছিল, সেখানে যে পাটোয়ারি আসলো, হাদি শাহাদাত বরণের পর পাটোয়ারি ওই জায়গাটায় আসলো। হাদির জায়গায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি আসলো, কত ভোটে হারছে? মাত্র 4900 ভোটে। হাদি থাকলে কিন্তু অবশ্যই পাস করতো, তাই না? হাদির জায়গায় আসাতে নাসিরউদ্দিন পাটোয়ারি এত ভোট পাইছে। এমনিতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা বেয়াদব বলি, মুরব্বীরা, হ্যাঁ সবাই বেয়াদব বলে। আর ওই বেয়াদবের বিরুদ্ধে আবার মামলাও হয়ে গেছে, সমন জারি হয়েছে। হায় হায়, কি অবস্থা চিন্তা করেন। শেষ পর্যন্ত আইনের কাছে নিয়ে তুইলা দিল নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এতে কি নাসিরউদ্দিন পাটোয়ারি থেমে যাবে আপনাদের মনে হয়? না ভাই, ওরা আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি, থামার লোক না। ও তো চাইতেছিল তার নামে মামলাটা হোক, এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনারা পরে মিলাই নিয়েন হিসাবটা। ও চাইতেছিল কেউ আমার নামে মামলা করে না কেন? কারণ কি জানেন? ওর কাছে প্রমাণ আছে। প্রমাণ না থাকলে একটা লোক এভাবে দিন যায় 24 ঘন্টা মাফিয়া, চান্দাবাজ এভাবে বলতে পারে না। এবং নির্বাচনের পরে উনি যখন এমপি হয়ে গেল, মির্জা আব্বাস সাহেব যখন এমপি হয়ে গেল এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেল, তারপরও কিন্তু থামে নাই, হ্যাঁ তারপরও থামে নাই, বলেই যাচ্ছে। কারণ সে চাচ্ছিল তার নামে কেউ মামলা করুক। মামলা করলে লাভটা কি তাহলে? লাভ আছে ভাই, লাভ আছে। তার কাছে যে প্রমাণগুলো আছে সে এখন দিতে পারবে। প্রমাণ ছাড়া তো ভাই ওইভাবে চিৎকার করতো না রাস্তায়। নিশ্চয়ই তার কাছে অনেক প্রমাণ আছে, যে প্রমাণগুলো এখন সে দিতে পারবে, মহামান্য আদালতকে বলতে পারবে আমার কি সত্যি কথা বলার স্বাধীনতা নাই, এই নেন প্রমাণ। আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে কি হবে? মানহানির মামলা যেটা হবার সেটাই হবে, সরি বলে দিবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সরি বলার লোক? আমার তো মনে হয় তাকে আমার যেটা দেখা মনে হয়েছে ভাই, একেবারেই বিপ্লবী, পুরাটাই বিপ্লবী, আগাগোড়া পুরাটাই, কোনো আপোষ নাই। কেন আপোষ নাই জানেন? নীতির পথে চলে, ইমান ঠিক আছে, যার জন্য বুকের মধ্যে ওই জোরটা থাকে। এই ধরনের মানুষকে মাথা নত করানো যায় না, তো পারে না ভাই। আপনারা খেয়াল করেন, কিছুদিন আগে খেয়াল আছে যমুনার আশেপাশে এক ভাইকে, ওই যে মাথায় টুপি পাঞ্জাবি পরা, খুব মারতেছিল সবাই মিলা। ও টু শব্দ করছে, এভাবে দাঁড়ায় ছিল। যারা মারছে তারাই তো হরান হয়ে গেছে, খেয়াল আছে? কারণ এটা ইমানই জোর, ওইভাবে দাঁড়ায় থাকতে পারে কারা জান? দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর নিশ্চয়ই জেনেছেন। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ 2 জন ভারতে গ্রেপ্তার হয়েছে। এইমাত্র খবর হচ্ছে বাংলাদেশে হস্তান্তর প্রক্রিয়া শুরু। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র বলছে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার আসামি ফয়সাল এবং আলমগীরকে ইতিমধ্যে তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগের খবর হচ্ছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল মাসুদ করিম এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার দিবাগত রাতে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটা সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য ছিল যে বাংলাদেশে চাঁদাবাজি, হত্যাকাণ্ড সহ গুরুতর অপরাধ করার পর 2 বাংলাদেশি নাগরিক তাদের দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। সুযোগ পেলে তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন।
এসটিএফ জানায় তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে বনগাঁও এলাকা থেকে 2 বাংলাদেশি নাগরিক আটক করা হয়। তারা হলেন পটুয়াখালীর রুহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ফয়সাল করিম মাসুদদের সহযোগী আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী হাদিকে হত্যা করেন এবং পালিয়ে যান। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় আসেন তারা। তাদের উদ্দেশ্য ছিল সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়া। টাস্ক ফোর্স জানায় এই বিষয়ে একটা মামলা করা হয়েছে। আজ সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরো তদন্ত চলছে, কিন্তু এখন প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র বলছে যে গ্রেপ্তার ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এইটা একটা বড় অগ্রগতি, কারণ এই ওসমান হাদির হত্যাকারীরা কেন গ্রেপ্তার হচ্ছিল না সেটা নিয়ে বাংলাদেশে রীতিমতো আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, এবং নানা ধরনের সেই নির্বাচনের আগে যমুনা ঘেরাও, সেখানে অপ্রীতিকর ঘটনা, এবং তারা বারবার আলটিমেটাম দিচ্ছিল বিচারের ব্যাপারে। আশা করা যায় যে প্রধান 2 আসামি গ্রেপ্তার হওয়ার পর তাদের বিচার প্রক্রিয়া এই নতুন সরকার বিএনপি সরকারের মাধ্যমেই হবে, এবং নিশ্চয়ই এই বিষয়ে অন্তত সরকারকে আর দখল পোহাতে হবে না বা অপবাদ বইতে হবে না যে তারা ওসমান হাদির বিচার করছে না। আগেই অন্তর্বর্তী সরকার অবশ্য বলেছিল যে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে অপরাধীদেরকে ধরার জন্য, এবং তাদের সন্দেহ ছিল যে তারা ভারতে পালিয়ে গেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা অংশ ভারত বিরোধী একটা প্রচারণা চালায়, এবং প্রথম আলো ডেইলি স্টারে হামলা চালায়, ছায়ানট উদীচিতেও হামলা চালানো হয়, নানা রকম এক ধরনের উত্থান। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।